আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ইফতেখার আহমেদ লিওন। আমি বুটেক্স থার্ড ইয়ারে পড়াশোনা করছি, টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেনেন্স ডিপার্টমেন্ট। তা আমার আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যারা এখন আন্ডারগ্রেড পড়াশোনা করছি, আমরা যখন পাশ করার পরে ইন্ডাস্ট্রিতে ঢুকবো, তো তাদের থেকে আপনারা আসলে কি ধরনের স্কিল বলেন বা তাদের থেকে কি ধরনের কোয়ালিটিজ আপনারা এক্সপেক্ট করেন? আচ্ছা, থ্যাংক ইউ। ভেরি নাইস কোশ্চেন। আমার কাছে যেটা মনে হয় যে আমি একটা ছোট্ট ডাটা বলি। গত বছর লিঙ্কডইন, আমাদের সবাই তো লিঙ্কডইনের প্রোফাইল আছে। লিঙ্কডইন একটা ডাটা শেয়ার করে 2025 এ, সেটা হচ্ছে যে স্কিল রিকোয়ারমেন্ট 2025 ফর দ্য জবস। মানে এমপ্লয়াররা যখন এমপ্লয়কে রিক্রুইট করবে, তারা আসলে এমপ্লয়ের মধ্যে কি কি স্কিল দেখতে চায়। আমরা সাধারণত যারা টেকনিক্যাল সাবজেক্টে পড়ালেখা করেছি, আমাদের সবার ধারণা হচ্ছে যে রিক্রুইটার বোধহয় আমার মধ্যে টেকনিক্যাল নো হাউটাকে বেশি দেখতে চায়। বাট ভেরি সারপ্রাইজিং, টেকনিক্যাল নো হাউকে লিঙ্কডইনের ডাটা অনুযায়ী দেখা হয় মাত্র 17%। আচ্ছা। বেশি দেখা হয় যে তার কমিউনিকেশন স্কিল কেমন, তার অ্যাডাপ্টাবিলিটি কেমন, তার মধ্যে ক্রিয়েটিভিটি কেমন আছে, এবং সে কিভাবে লিডারশিপটাকে প্র্যাকটিস করে। সো এই জিনিসের কম্বিনেশনই একটা রিক্রুটমেন্ট হয়, এবং সেখানে টেকনিক্যাল নোহাউটা অনলি 70%, ক্রিয়েটিভিটি ইনোভেশন এটা 14%, কমিউনিকেশন 18%, লিডারশিপ 14%, এভাবে কয়েকটা ক্রাইটেরিয়া আছে তার বেসে। তো আমরা যখন কাউকে রিক্রুইট করি, আমরা ফার্স্ট অফ অল তার মধ্যে যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে হাউ কনফিডেন্ট, হাউ বোল্ড হি ইজ। সেকেন্ডলি আমরা যেটা দেখতে চাই যে হাউ ইজ হিজ প্রেজেন্টেশন। সে যা সে যা করে বা সে যা জানে, সেটাকে সে কিভাবে প্রেজেন্ট করতে পারে, কত সুন্দরভাবে সে উপস্থাপন করতে পারে, বলতে পারে। কারণ একজন ফ্রেশারকে রিক্রুইট করার সময় তো তার এক্সপিরিয়েন্স নাই। তো আমরা বেশি ফোকাস করি হচ্ছে তার কনফিডেন্স লেভেলটাকে, ফোকাস করি তার আইকিউটাকে, এবং আরো বেশি ফোকাস করি হচ্ছে তার কানেক্টিভিটিকে, যে সে কিভাবে কেস টু কেস কানেক্ট করতে পারে, সে কিভাবে জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে পারে, তার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি কি। এই অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিকে আমরা কিন্তু দেখি 22%। সো আমি যদি আবারও রিপিট করি, ইটস লাইক অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি হচ্ছে 22%, আমরা টেকনিক্যাল দেখি 17%, ক্রিয়েটিভিটি দেখি 14%, অ্যাডাপ্টাবিলিটি দেখি 14%, লিডারশিপ দেখি হচ্ছে লাইক 18%, এরকম। মানে ইটস এ গুড ব্যালেন্স। তো এটার কম্বিনেশনই হচ্ছে আমরা তাদের মধ্যে দেখতে চাই। আরেকটা জিনিস অনেকে ভুল করে ফেলে, আমি একটু সময় নিচ্ছি। এটা হচ্ছে যে আহ, আমরা নিজেরা নিজেদেরকে চিনি না। যে আমরা যে কথাটা বলি যে ফার্স্ট অফ অল নো ইউর সেলফ, বিকজ ইউ আর দ্য মিরর অফ ইয়োর্স। আপনার আয়না কিন্তু আপনি নিজে। সো আপনি কি কখনো নিজেকে অ্যানালাইসিস করে দেখেছেন যে আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি? সো আপনি যে যে জবের জন্য ট্রাই করছেন, ওয়েদার ইটস মার্কেটিং, মার্চেন্ডাইজিং, অর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর প্রোডাকশন, অর এনিওয়ার উইদিন দিস ট্র্যাক, অর উইদিন দিস ইন্ডাস্ট্রি, আপনি কি নিজেকে নিজে ওভাবে চিনেছেন যে কোন জবের সাথে আপনি বা আপনার ক্যারেক্টারিস্টিক্সটা বেশি যায়? আপনি কি সেরকম রিলিভেন্ট জবে ট্রাই করছেন? আমরা অনেক সময় দেখি যে প্রচন্ড ইন্ট্রোভার্ট, শাই এরকম ছেলে মার্চেন্ডাইজিং এ ট্রাই করছে। বাট আমি সবসময় বলি হোল হার্টেডলি, মার্কেটিং মার্চেন্ডাইজিং জবটা হচ্ছে এক্সট্রোভার্টদের জব, যেখানে অনেক বেশি কমিউনিকেট করতে হবে, অনেক বেশি লিডারশিপ প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি কনভিন্সিং ম্যানেজিং এ যেতে হবে, ক্রিয়েটিভিটি নিউনেস নিয়ে কাজ করতে হবে। তো দোজ আর দ্য কি এরিয়াস অফ মার্চেন্ডাইজিং। সেখানে তো একজন ইন্ট্রোভার্ট, যে মানুষের সাথে কমিউনিকেট করতে পারছে না, মানুষের সাথে মিশতে পারছে না, মানুষের কাছে যেতে পারছে না, সে নিউনেস নিয়ে চিন্তা করতে পারছে না, সে নাইস ওয়েতে প্রেজেন্ট করতে পারে না, তার জন্য তো এই জবটা না। সো অবশ্যই। আমাদের সবাইকে জানতে হবে যে ফার্স্ট অফ অল নো ইউর সেলফ। সেকেন্ডলি হচ্ছে যে আমি আমার যে নেটওয়ার্কিং আছে সেটাকে কি আমি মেনটেন করি, যে আমি আমার ফ্রেন্ডস, আমার সিনিয়র্স, আমার জুনিয়র্স, আমার অ্যালুমনি, আমার টিচার্স, আমার প্রিভিয়াস জবস, তাদের সাথে কি আমি কানেক্টিভিটিটাকে মেনটেন করি? এটা কিন্তু আমরা অনেকে মেনটেন করি না। আরেকটা হচ্ছে যে আমাদেরকে কন্টিনিউয়াস লার্নিং ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। আমি আজকে ভার্সিটিতে
হতে পারে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, হতে পারে ইভেন ফার্স্ট ক্লাস ফার্স্ট, বাট আমি যদি আমার লার্নিংটাকে একটা জায়গায় আটকে ফেলি যে আমার আর শেখার কিছু নাই, গ্লোবাল ট্রেন্ড, গ্লোবাল ফ্যাশন তো ইভলভিং হচ্ছে, আমরা কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, মোর ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট সামনে আসছে। সো আমি কি নিজেকে তার সাথে অ্যালাইন করছি? এই যে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এত কাজ হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এত কথা হচ্ছে, আমরা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার চেষ্টা করেছি, বা আমি কি এই এক্সপেকটেশনটাকে ফুলফিল করার ট্রাই করেছি? সেটা কিন্তু আমরা করছি না। কারণ কি, গ্লোবাল ইকোনমিক ফোরাম বলে একটা ফোরাম আছে, তারা একটা ডাটা শেয়ার করেছিল, সেটা হচ্ছে 2025-26 সালের মধ্যে প্রায় 85 মিলিয়ন, 85 মিলিয়ন জব ডিসপ্লেস হয়ে যাবে অটোমেশন দিয়ে, বাট আবার সেখানে 97 মিলিয়ন নিউ জব ক্রিয়েট হবে। হঠাৎ করে শুনলে মনে হয় যে যে এটা তো বেশি, 85 থেকে 97 তো বেশি, আমরা হয়তো খুশি হয়ে যেতে পারি। আসলে এটা খুশি হওয়ার না। এই যে যে 97 মিলিয়ন নতুন জব ক্রিয়েট হবে, এই জব কিন্তু ওই প্রিভিয়াস জবকে ডিসপ্লেস জব না, এটা কিন্তু নিউ রিকোয়ারমেন্টের নিউ জবস। যেমন আমরা যদি আজ থেকে বেশ কয়েক বছর আগে ইন্ডাস্ট্রির দিকে তাকি, ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া দেখি, আমাদের এখানে কি ছিল? মার্চেন্ডাইজিং ছিল, প্রোডাকশন ছিল। আমরা কি তখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার দেখতে পেতাম? আমরা তখন সাপ্লাই চেইন দেখতে পেতাম? আমরা তখন ডিজিটাল মার্কেটিং, ভার্চুয়াল মার্কেটিং এগুলাকে দেখতে পেতাম? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দেখতে পেতাম? ডিজাইন হাব দেখতে পেতাম? তাহলে এই যে যে নতুন নতুন জিনিসগুলা যে এসেছে, এটা নতুন জবের অপরচুনিটি ক্রিয়েট করেছে না? অবশ্যই। বাট এই নতুন জবের জন্য কি লাগছে? এই নতুন জবের এক্সপিরিয়েন্স লাগছে, অথবা নতুন জবের লার্নিং লাগছে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অটোমেশন নিয়ে কারা কাজ করবে? যারা অটোমেশনে পড়ালেখা করেছে বা অটোমেশনে এক্সপিরিয়েন্স আছে তারা। সো এটা এমন না যে সময়ের সাথে সাথে একই জব, একই রিকোয়ারমেন্ট, একই এক্সপেকটেশন থেকে যাবে। ইটস অলওয়েজ রানিং, ইটস অলওয়েজ ইভলভিং, এটা ঘুরতে থাকবে। সো নিজেকে ওইভাবেই প্রিপেয়ার করতে হবে। জি। একটা অ্যাডিশনাল কোশ্চেন, সেটা হচ্ছে যেহেতু মার্চেন্ডাইজিং এ কমিউনিকেশন ব্যাপারটাকে অনেক বেশি মানে মেজর ধরা হয়, তো আমরা দেখি যে কমিউনিকেশন ব্যাপারটা এখনকার দুনিয়াতে আসলে দুই ধরনের হয়ে গেছে। একটা হচ্ছে ইন পার্সন কমিউনিকেশন, আমি ইন পার্সন মিট আপ করে কথা বলতে পারছি কিনা। আরেকটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন, যেটা ইমেইল, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে হয়। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের ইউনিভার্সিটি কারিকুলামে ডিরেক্টলি শেখানো হয় না, যেটা একটা মেজর ইস্যু, যেটার কারণে দেখা যায় যখন গ্রাজুয়েটরা বের হয়, এটা তো যেহেতু তারা কখনো ওরকম ভাবে পায়নি, তো এটা একটা ল্যাকিং থাকে। তা আপনি কি সাজেস্ট করেন যে ইউনিভার্সিটি পড়াশোনার বাইরে গিয়ে এই স্কিলগুলা অ্যাকচুয়ালি এখনকার সময় কমিউনিকেশনের জন্য দরকার, সেগুলা কি এক্সট্রা ভাবে আমাদের শেখা উচিত, যেটা আমাদেরকে পরবর্তীতে এগিয়ে রাখতে পারে সবার চেয়ে? আমি বিশ্বাস করি অবশ্যই শেখা উচিত। আর আমি কমিউনিকেশনটাকে বেসিকলি ইন পারসন বা ওভাবে বলি না। আমি কমিউনিকেশনটাকে বলি এভাবে যে কমিউনিকেশন দুই ধরনের হয়। একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনের মধ্যে কি আসে? ভার্বাল কমিউনিকেশনের মধ্যে স্পিকিংটা আসে, প্রেজেন্টেশন আসে, নেগোসিয়েশন আসে, মিটিং আসে, পাবলিক স্পিকিং আসছে, যেখানে আমরা কথা বলি। আর নন ভার্বালের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে রাইটিং আসে, সেটা যে কোনো ধরনের রাইটিং হতে পারে, ইমেইল হতে পারে, লেটার রাইটিং হতে পারে, বিভিন্ন ধরনের ডকুমেন্টারি রাইটিং হতে পারে, নোটিশ হতে পারে, রিপোর্টস হতে পারে, প্রেজেন্টেশন রাইটিং হতে পারে। আর একটা হচ্ছে লিসেনিং, এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এখন আমি আমার ইন্টার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে, স্কুল কলেজ ভার্সিটিতে দেখলাম সামহাও সামওয়ে আমার এই ক্যাপাবিলিটিটাকে এনহ্যান্স করা হয়নি, গ্রো করা হয়নি, ইমপ্রুভ করা হয়নি, বা আমার এডুকেশনের পার্টে এই জিনিসটার প্রতি ফোকাস ছিল না। আমি মনে করি আমাদের প্রত্যেকের উচিত জবে ঢোকার আগে, জবে আসার আগে যদি প্রয়োজন হয় বাইরে থেকে ট্রেনিং নেওয়া, ট্রেনিং নিয়ে এই ক্যাপাবিলিটিটাকে গ্রো করে তারপর আসা উচিত। এবং নট অনলি ইংলিশ, এটা তো কোনো বিকল্প নাই। সেকেন্ড হচ্ছে যে আমার ডিজিটাল ডিজিটাল থিংস, আই মিন আমি কিভাবে ইমেল জেনারেট করব, আমি কিভাবে এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করব, কিভাবে আমি এক্সেসে কাজ করব। মোস্ট অফ দ্য এমএনসি কিন্তু এখন ইআরপিতে চলে গিয়েছে, সেই সফটওয়্যারগুলোকে আমি কিভাবে অপারেট করব, জেনারেট করব, কিভাবে ইনপুট দিব, কিভাবে আউটপুট দেখব, কিভাবে রিপোর্ট জেনারেট করব, এগুলোও কিন্তু আমাদের শিখে আসা উচিত।
আর আমি তো বলি যে এখন শুধুমাত্র কোর লার্নিং হিসেবে ইংলিশ অথবা ডিজিটাল থিংস না, এটার বাইরেও আমাদের অনেকগুলো সফট স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। যেমন জি, আমরা কয়জন লিডারশিপ প্র্যাকটিস করেছি? লিডারশিপ তো শুধু লিড দেওয়া না, লিডারশিপ তো ইন্সপায়ার করা, ইনফর্ম করা, মোটিভেট করা, গাইড করা, বিহেভিয়ারটাকে পজিটিভ মাইন্ডসেটে রাখা। আমরা সেটা কয়জন প্র্যাকটিস করি? সো আমার তো মনে হয় যে লিডারশিপের ট্রেনিং নেওয়া উচিত, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, সবকিছুর উপরে ট্রেনিং নেওয়া উচিত। আমি যদি কোনো কিছু শিখি, কোনো কিছু জানি, ওটা তো আমারই রয়ে যাবে। আমার শিক্ষা, আমার জানা তো কেউ নিয়ে নিতে পারবে না। জি, সো আমি যদি সেটা জানি, আমি কেন নিজেকে তৈরি করব না? অবশ্যই। আরেকটা জিনিস আমি সবাইকে বলি যে আমরা সবাই এত বড় হয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে এক্সপ্লোর করছি, অনেক স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা হার্ডলি কয়জন কখনো কোনোদিন নিজে সোয়াট অ্যানালাইসিস করেছি? আমরা অ্যাজ এ পারসন কখনো নিজে সোয়াট অ্যানালাইসিস খুব নিউট্রালি, নিরপেক্ষভাবে কি করেছি? যে আমি ফেরদৌস, আমার স্ট্রেংথ কি? আমার উইকনেস কি? আমার থ্রেট কি? আমার অপরচুনিটি কি? আমি কি কখনো অ্যানালাইসিস করেছি? আমি যদি প্রপারলি নিউট্রালি অ্যানালাইসিস করি এবং কোনো একটা জায়গায় আমার উইকনেস গুলা বা থ্রেড গুলাকে লিখি, আমি স্ট্রেংথ অপরচুনিটির কথা বলছি না, বিকজ ওটা তো আমার আছেই। হ্যাঁ, হ্যাঁ, সেটা আমার ইনহ্যান্ড, বাট যেটা আমার নাই, যেটা আমি দুর্বলতা, যেটা আমি পিছিয়ে আছি, সেটাকে আমি কোথাও লিখেছি, নোট ডাউন করেছি, দেন তার মধ্যে কি প্রায়োরিটি সেট করেছি যে আমি এই উইকনেসকে স্ট্রেংথে কনভার্ট করব, আমি এই থ্রেটকে অপরচুনিটিতে কনভার্ট করব, এবং এটা আমি কতটুকু সময়ের মধ্যে করব। একটা কথা সবসময় মনে রাখবে, এই পৃথিবীতে সেই তো সবচেয়ে বড় বোকা যে তার উইকনেস জানে বাট উইকনেসটাকে ওভারকাম করার অ্যাটেন্ড জন্য করে কাজ না বা করে না। ওভারকাম করার জন্য কাজ করে না। কারণ আমি যদি আজকে লিডারশিপের টপে আসতে চাই, আমি তো সেই উইকনেস নিয়ে ওখানে যেতে পারবো না। অবশ্যই না। এটা ভিজিবল হোক অথবা নন ভিজিবল হোক, এটা তো আছে, এটা তো স্টে করছে, সো ওটাকে তো আমার ওভারকাম করেই ওখানে যেতে হবে।